আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাভিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, দুর্গতদের সহায়তায় সরকারি বেসরকারি ত্রাণ পর্যাপ্ত নয়, অভিযোগ স্থানীয়দের। তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলা জট কমানো সম্ভব নয়, নাটোরে প্রধান বিচারপতি। ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ। দীর্ঘ ২৫ বছর পর উদ্যোক্তারা পেতে যাচ্ছেন সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট। গড়ে উঠবে কলকারখানা, সুযোগ হবে ১ লাখ লোকের কর্মসংস্থানের। এবং মিশ্র ফল ফলাদি চাষে বদলে গেছে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা। ১.৫ যুগে মজবুত হয়েছে জেলার কৃষিভিত্তিক অর্থনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার ১৩ উপজেলার মধ্যে ২-১টি ছাড়া সবগুলো এলাকা থেকে নদ নদীর পানি নেমে গেছে। তবে সরকারি বেসরকারি পর্যায়ে দুর্গতদের যে ত্রাণ দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বর্তমানে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে, কয়েকটি পয়েন্টে রয়েছে বিপদসীমার ওপরে। হবিগঞ্জে ধীর গতিতে নামছে বন্যার পানি। লোকালয়ের পানি হাওড়ে নামার প্রধান খাল নালা ভরাট থাকায় ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। সকালে জেলার নবীগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমা ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখনও ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগে ৪০,০০০-এরও বেশি মানুষ। সরকারি সহায়তা অপ্রতুল হওয়ায় খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা প্রকট আকার ধারণ করেছে দুর্গত এলাকায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি কিছুটা কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। ধরলার ভাঙনে গত কয়েকদিনে কুড়িগ্রাম সদরের আরাজি, পলাশবাড়ি, সুভারকুচি ও ছিনাই এলাকায় ৩০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ, ভেঙে গেছে আবাদি জমি, গ্রামীণ সড়ক। এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনে বেগমগঞ্জ, মোল্লারহাট ও খুদিরকুটি এলাকায় অর্ধশতাধিক বাড়ি নদীগর্ভে চলে গেছে। এদিকে গত ৬ দিন বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনায় নদ নদীর পানি দ্রুত কমতে শুরু করেছে। উবদাখালী ছাড়া সকল নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলা জট কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জট কমাতে ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যম সহ সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। সকালে নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ৪৭,৪৭,০০০ টাকা ব্যয় গণপূর্ত বিভাগ ন্যায়কুঞ্জটি নির্মাণ করেছে। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু সহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি। যে সংখ্যক বিচারক আছেন বাংলাদেশে, আমি একটি পরিসংখ্যানে দেখেছি সারা বছরে তারা নতুন দায়ের করা মামলা 76 to 80% মামলা শেষ করতে পারেন, কিন্তু 20% মামলা তো থেকেই যাচ্ছে। এই যে অফিসাররা এখানে কাজ করছেন তারা প্রত্যেকেই তাদের সাধ্যমতো মামলা শেষ করার চেষ্টা করেন এবং কেউ কিন্তু অবহেলা করে বসে থাকেন না। মামলা যদি মামলা দায়ের বন্ধ না হয় বেশি, তাহলে মামলা কোনোদিনই শেষ হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর সমাধিসৌধ কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইয়ে সই করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তায় সেখানে নেওয়া হয়। এ সময় ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গ্যাস বাবুকে নিয়ে আগামীকাল তার ফেলে দেয়া মোবাইল ফোন সহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান হতে পারে বলে জানা গেছে। 25 বছর পর দেশের বৃহৎ সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তাদের মাঝে এসব প্লট তুলে দেবেন প্রধানমন্ত্রী। গড়ে উঠবে কলকারখানা, সৃষ্টি হবে প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। বিসিকের আওতায় যমুনা নদীর পশ্চিমে সিরাজগঞ্জের সয়দাবাদে 400 একরের শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতার পরিবর্তনের কারণে অনিশ্চিত হয়ে পড়ে প্রকল্পটির ভবিষ্যৎ। পরবর্তী সময়ে বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রায় 379 কোটি টাকা ব্যয়ে 2010 সালের জুলাই পুনরায় প্রকল্পটির কাজ শুরু হয়। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কারণে কয়েক দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সবশেষ 719 কোটি 21 লাখ টাকা বরাদ্দ দিয়ে এবছরের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। এবার নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের অবকাঠামোগত কাজ শেষ হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সেই নির্মাণ কাজ যে সময়ের মধ্যে দিনে রাত্রে লেবার লাগিয়ে আমরা সেই রাস্তা নির্মাণ করছি। প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্মিত শিল্প পার্কটির কাজ দীর্ঘ 25 বছর পর শেষ হয় উদ্যোক্তা ও চাকরি প্রত্যাশীদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সিরাজগঞ্জ ভিন্ন রূপ পাবে ইনশাআল্লাহ। আমার মতো অনেক উদ্যোক্তা আছে এখানে প্লট নিতে আগ্রহী, যেহেতু এখানে সব রকম সুযোগ সুবিধা আছে, গ্যাসের ফ্যাসিলিটিস আছে, নৌপথ স্থলপথ ইতিমধ্যে রেলের সংযোগ হয়ে যাবে। সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব। বিসিকের তথ্য অনুযায়ী দেশের বৃহৎ এই শিল্প পার্কে 3 শ্রেণীর 829টি প্লট থাকবে। স্থাপন করা যাবে প্রায় 570টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কলকারখানা। মোট প্লটের 10 ভাগ সংরক্ষিত থাকবে নারী উদ্যোক্তাদের জন্য। পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। অবকাঠামোগত কাজ শেষ হয় ইতোমধ্যেই প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে। প্রাধান্য দেওয়া হবে রপ্তানিমুখী, আমদানি, বিকল্প ও দেশীয় শিল্প স্থাপনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী জেলাকে শিশু শ্রম মুক্ত করতে পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এই ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আগামী বছরের মধ্যে শিশু শ্রম মুক্ত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে রাজশাহী থেকে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে সরকারি বেসরকারি সকল সংস্থার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী 1 লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে রংপুর জেলা যুবলীগ। নগরীর বঙ্গবন্ধু মিউরাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। জেলা যুবলীগের সভাপতি লক্ষিণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় কর্মসূচিতে জেলার 8 উপজেলার যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। উদ্বোধনী দিনে 1000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। মিশ্র ফল ফলাদি চাষে অনেকটাই বদলে গেছে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা। গত 1.5 যুগে মজবুত হয়েছে এখানকার কৃষিভিত্তিক অর্থনীতিও। পাহাড়ের আনাচে কানাচে চাষ হচ্ছে প্রায় 40 জাতের ফল। কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলে জেলায় মিশ্র ফল চাষে কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 15-16 বছর আগেও যেসব পাহাড়ে জুম চাষ হতো, এখন সেই পাহাড়গুলোতে সবুজের সমারোহ। বিশেষ করে খাগড়াছড়ির পাহাড়ে এই মৌসুমে গাছে গাছে দেখা মিলেছে বিভিন্ন জাতের আম।
শুধু আম নয়, মাল্টা, লিচু, আনারস, বড়ই, ড্রাগন সহ প্রায় 40 জাতের ফলের বাণিজ্যিক আবাদ হচ্ছে এসব পাহাড়ে। প্রতি বছর বাড়ছে আবাদি জমির পরিমাণ। এর বাইরে লটকন, কমলা ও কফির চাষও বেড়েছে। মিশ্র ফল চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার, তরুণ ও নতুন উদ্যোক্তারা। পার্বত্য চট্টগ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় মিশ্র ফলের বাগান বেড়েছে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। সনাতন চাষাবাদ পদ্ধতি থেকে কৃষকগণ বেরিয়ে এসে তারা আধুনিক, বিশেষ করে ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত তরুণ এবং নতুন উদ্যোক্তাগণ ফল চাষে আগ্রহী হচ্ছেন। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা, ফল বিপণনে অতিরিক্ত টোল আদায় ও সেচ সুবিধার অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বাগানী ও কৃষকরা। উৎপাদন তো হয়েছে, কিন্তু আমরা বাজারজাত করার ক্ষেত্রে আমাদের টোল আদায়টা বেশি হচ্ছে, কেজি প্রতি 7-8 টাকা বেশি হচ্ছে টোল আদায়ের। সরকারের যে সমস্ত আধুনিক পদ্ধতির চাষাবাদ, যে সরকার যে উদ্যোগ, ওইটা যাতে আমাদের কাছে একটু সুদৃষ্টি দেন। সেচের ব্যবস্থা না থাকার কারণে আমাদের পণ্য উৎপাদন করতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। চলতি মৌসুমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রায় 1 লাখ হেক্টর জমিতে মিশ্র ফলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 17 লাখ মেট্রিক টন। পাহাড়ে ফলের চাষ আরও বাড়াতে একাধিক প্রকল্প নিয়েছে সরকার। দেয়া হচ্ছে প্রণোদনা। পানির যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেচের পানি, সেটা জমিতে হোক বা ফল বাগানে হোক, আমরা বিস্তীর্ণ এলাকায় যেগুলো পতিত পড়ে আছে, অনাবাদি পড়ে আছে, সেগুলোকে আমরা সহজেই বিভিন্ন ধরনের মৌসুমী ফল, মশলা, সবজি এবং অন্যান্য ফসল আমরা নিয়ে আসতে পারবো এবং উচ্চ মূল্যের ফলনও ফলেরও এখানে চাষ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রতি বছর পার্বত্য এলাকায় উৎপাদিত ফলের মূল্য প্রায় 1000 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙ্গামাটি জেলার সাজেকে ডায়রিয়া উপদ্রুত দুর্গম 3টি পাহাড়ি গ্রামে চিকিৎসা সেবা দিতে শুরু করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি। শিয়ালদহ, তুইসুই, বেটলিং পাড়ায় ছড়া ও ঝিরির পানি পান করায় গত কয়েকদিনে জ্বর, কাশি, রক্ত বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে মারিশা 54 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামানের নির্দেশে গতকাল থেকে সাজেকের দুর্গম 3 গ্রামে ক্যাম্প বসিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করছে বিজিবি সদস্যরা। এছাড়াও ডায়রিয়া উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে স্বাস্থ্য বিভাগের 6 সদস্যের মেডিকেল টিম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর কিশোরীরা প্রতিপাদ্য নিয়ে খুলনায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সেমিনার। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী ও পুলিশ প্রধানের স্ত্রী ডাক্তার তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী, পুনাক খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুর, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ ডক্টর শরীফ আতিকুজ্জামান, খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোহেল হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান সেমিনারে বক্তব্য রাখেন। পরে জেলা পুলিশ লাইনে লাইব্রেরি উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন পুনাক সভানেত্রী। কুমিল্লায় বায়োফর্টিফাইড ধান সংগ্রহ ও সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল এবং চালের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের আয়োজনে ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আল মামুন রাসেল ও কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামিমা সুলতানা বক্তব্য রাখেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাগড়াছড়িতে জেলার সংস্কৃতি কর্মীদের ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নীলোৎপল খিসা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খিসা। জেলার সংস্কৃতি কর্মীরা সেমিনারে উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় শুরু হয়েছে 3 দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফেল উদ্দিন। ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মেলার আয়োজন করে উপজেলা কৃষি অফিস। সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ও উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা। 27 জুন পর্যন্ত চলবে মেলা।
এবার ভিন্ন এক খবর। জন্মগতভাবে দুই হাত পা বাঁকা, নানা প্রতিকূলতার মাঝেও শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে পিছিয়ে নেই দিনাজপুরের পার্বতীপুরের ইব্রাহিম। টুলের ওপর ভর করে প্রতিনিয়ত চলছে তার এগিয়ে যাবার স্বপ্ন। বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়ে তাকে তাকলিয়ে দিয়েছে সবাইকে। সুযোগ পেলে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা তার। দিনাজপুর থেকে রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে আশিকুর রহমানের রিপোর্ট। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামে রাজমিস্ত্রি সাইফুল ইসলামের ঘরে জন্ম নেয়া প্রতিবন্ধী ইব্রাহিমের পথ চলা সহজ ছিল না। 3 সন্তান নিয়ে অভাবের সংসারে ইব্রাহিমকে বড় করতে কষ্ট হলেও হাল ছাড়েনি পরিবার। প্রথমে মায়ের কোলে, পরে এক পর্যায়ে টুলে ভর করে চলতে হয় ইব্রাহিমকে। আর এভাবেই ছোট থেকে বড় হওয়া। পরিবারের স্বপ্ন পূরণে প্রাথমিক, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শেষ করেছেন উচ্চ মাধ্যমিক। পাশ করেছেন কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা। খুব কষ্ট করে জন্মানকে যে পেশাব পায়খানা সব মায়ে করবে, ও দেখাই দিছে যে প্রতিবন্ধীরাও কিছু করতে পারে। বিকলাঙ্গ হলেও টুলের উপর ভর করে চলাফেরা করতে পারেন সাধারণ মানুষের মতো। লেখা থেকে শুরু করে পা দিয়েই করছেন কম্পিউটারের নানা কাজ। বর্তমানে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন ইব্রাহিম। কম্পিউটার কম্পোজ, গ্রাফিক্স ডিজাইন, এডিটিং সহ আরও অনেক কিছুই সহজে করে ফেলছেন পা দিয়ে। শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিমের প্রত্যাশা, যোগ্যতা অনুযায়ী সমাজে মূল্যায়ন পাবে সে। আমার যদি একটা গভর্নমেন্ট চাকরি দেওয়া হয় তো আমার যোগ্যতা অনুযায়ী আমি বেশি চাচ্ছি না, এক্সপেকটেশনের বাইরে। এর ফলে আমাদের আশেপাশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে এরা দেখে ইন্সপায়ার হবে। ইব্রাহিম নিজের প্রচেষ্টায় এতদূর আসলেও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার ও এলাকাবাসী। উপযুক্ত চাকরি পেয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে সেই প্রতীক্ষায় তারা। একটা গর্ব কি একটা প্রতিবন্ধী ছেলে যে ডিপ্লোমা পাস করছে এবং সে কম্পিউটারে কাজ করে, প্রযুক্তির কাজ করে, আমাদের গ্রামে কেউ নেই। কিভাবে লেখাপড়া করে মানুষ করবে কিভাবে? আমার তো সংসারে কিছু নাই, বাড়ি ঘর ভাঙা। সরকার যদি একটা কোনো চাকরি বাকরি দিয়েছে তো বাবা মা অভাবে সে কর্মীদের খাইতে পারে। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হতে পারে পরিবারের হাল ধরে, সেটাই প্রমাণ করতে চান ইব্রাহিম। চান প্রতিবন্ধীদের যথাযোগ্য মূল্যায়ন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল হক মৃদুল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ 5-0 গোলে ডিকেজিএস ইউনাইটেড কলেজকে পরাজিত করে। টুর্নামেন্টে জেলার 16টি দল অংশ নিচ্ছে। ঝাড়কাঠিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। সকালে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। উদ্বোধনী খেলায় 1-0 গোলে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজকে পরাজিত করে আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ। জেলার 12টি কলেজ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।